না। আজকে যে বাজেটের যে শুরু হওয়ার আগে রাজ্যপালের যে ভাষণ সেখানে দেখা গেল বলা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, সমস্ত পুজো ঈদ খুব সুন্দরভাবে হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা গেছে। এটা কি আদৌ সত্যি কথা বলে? দেখুন, রাজ্যপাল মহাশয় যে ভাষণটা আজকে দিলেন, তার স্পিচ যেটা আজকে রেখেছিলেন, সেই স্পিচের উপরে ডিসকাশন করার জন্য অলরেডি 7 ঘন্টা বরাদ্দ করা হয়েছে। আমরা 7 ঘন্টায় শাসক বিরোধী মিলে করতে পারবো, তখন আমরা আলোচনা করব। তবে বেশ কিছু যেটা আছে প্রশ্ন থেকে যাচ্ছে, অবশ্যই যখন আলোচনা হবে সেখানে রাখবো। কারণ তাহলে আরজি করার মতো ঘটনা, এইভাবে মহিলাদের উপরে নির্যাতন থেকে শুরু করে তৃণমূল দলের কাউন্সিলরকে খুন করলো, গুলি করে খুন করলো, একজন কাউন্সিলরকে খুন করে ফেলতো, বিরোধীদের উপর অত্যাচার, মিথ্যা মামলা, আর নওশাদ সিদ্দিকীকে প্রোগ্রাম করতে না দেওয়ার জন্য হাইকোর্টে চলে যাওয়া, এগুলো আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাচ্ছে চোখ আঙুলে দেখিয়ে দিচ্ছে। আরো বেশ কয়েকটা কথা আছে যেগুলোকে আলিয়া অবশ্যই চর্চা করা দরকার। বলছেন মাদ্রাসা শিক্ষার আধুনিকরণ করছেন, ঘোড়ার ডিম হচ্ছে আধুনিকরণ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তো প্রায় 10,000-এর উপরে শিক্ষাকর্মী পদ শূন্য, কিন্তু এখানে কি স্পিচে কি দেখলাম আমরা? তো এইগুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে। আর ট্রাইবালদের ডেভেলপমেন্টের জন্য অনেক কথা বলছে, ট্রাইবালদের বিভিন্ন থেকে আপনার আলোচনা হচ্ছে যে 5th শিডিউল 6th শিডিউলের ব্যাপারে সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে না, এই বিষয়ে কিন্তু অনেক চর্চা আছে। চা শ্রমিকদের কথা অনেক, মানে চা শ্রমিকদেরও নাকি উন্নয়ন হচ্ছে। আর দুর্ভাগ্যের বিষয়, চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস এখনো রাজ্য সরকার ঠিক করতে পারেনি। আর আমরা দেখলাম বিজিবিএস থেকে উনি বললেন 30% নাকি চা বাগানকে আবার আরবানাইজেশনের জন্য করে দিতে পারে। এটাতে চা শ্রমিকদের অধিকারকে কেড়ে নেওয়া হবে এক প্রকার। 30% কি কেউ ফিতে দিয়ে মাপবে নাকি কে কতটা 30%? এমনও ঘটনা আছে 5% বলে পুরো চা বাগানকে তারা ইয়ে করেছে, দখল করে নিয়ে সেখানে নগরায়নের নামে সেখানে চা শ্রমিকদেরকে উদ্ধার করে নিচ্ছে। এই ধরনের অনেক কিছু আছে, সেগুলো আমি আশা করছি আমিও বক্তব্য যখন দেবো বা অন্য যারা দেবে এই বিষয়ে ডিসকাস করবো। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা মন্তব্য করছেন বিভিন্ন দলের অভ্যন্তরে, তারা অন্তত স্পোক্সপারসন যারা আছে তারা সবাই করবেন না, ক্ষমা একবার করে যায়, বারবার ক্ষমা করে যায়। তাৎপর্যপূর্ণভাবে মদন মিত্র এছাড়া অন্যান্য বিভিন্ন বিধায়ক তাদের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে বারবার একটা বিতর্ক জানা যাচ্ছে, এই বিষয়টাই কিভাবে দেখছেন? তৃণমূল দলের শৃঙ্খলা কমিটি ছিল, তার চেয়ারম্যান ছিলেন সম্মানীয় পার্থ চ্যাটার্জি মহাশয়। যেই দলের চেয়ারম্যান পার্থ চ্যাটার্জি মহাশয় এখন জেলে আছে শৃঙ্খলা ভঙ্গ তথা দুর্নীতি করার জন্য, সে দল কি হতে পারে? তৃণমূল আবার শৃঙ্খলা? এই দলের কোনো কন্ট্রোল আছে? মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, অভিষেক ব্যানার্জি বলছেন ফেয়ার ইলেকশন হবে, কোনো হিংসা হবে না। আর সেই অভিষেক বাবু থেকে শুরু করে, অভিষেক বাবুর এলাকা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ তার গণতান্ত্রিক রাইট মতামতকে প্রদান করতে পারছে না। ভাঙড়ে লোকসভা নির্বাচনের আগে দিনে কি আমরা কি দেখলাম? যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছিল, যে নমিনেশন সকালে যে আপনার এজেন্ট দিতে যাবে, আমাদের মহিলারাও ছাড় পায়নি, মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে আমাদের মেয়েদেরকে, আমাদের দলের মহিলাদেরকে। তো সেখানে তো এইগুলো ওই যে কন্ট্রোল করার কথা বলছে এ হবে না, আমি আশা দেখতে পাচ্ছি না। এই যে বারবার বলা হচ্ছে যে দলের উভয় মানে দলের যে উঁচু জায়গা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দ্বন্দ্ব দানা পাচ্ছে, কিন্তু এইটা অদ্ভুত ভাবে মদন মিত্র তো প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষোদ্গারী করেছেন আইপ্যাকের প্রসঙ্গ উত্থাপন করে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা। দেখুন, কে কাকে বিষোদ্গার করছে তার দলের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে আমি মতামত দিতে পারি না। তবে একটা চোরাস্রোত চলছে যেটা তৃণমূল নেতাদের কথা থেকেই প্রকাশ পাচ্ছে। কেউ বলছে অভিষেক বাবুর নেতৃত্বে আগামী দিন 2026 বিশাল ভাবে আমরা ফিরে আসবো, আবার কেউ বলছে বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন রাজ্যের তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার নেতৃত্ব হবে, এই নিয়ে একটা চলছে। তবে এদের অ্যাকচুয়ালি এইগুলো আমার মনে হয় এরা ভিতর থেকে যেন কোনো একটা প্ল্যান করে করছে যে সাবজেক্ট থেকে অবজেক্টিভ তুলে দেওয়া। সাবজেক্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না কেন, এবার বাজেট সেশনে কেন্দ্রীয় সমাহারে যাতে দিয়ে দেয় তার জন্য আলোচনা করা দরকার। দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে বর্গের মানুষের অধিকারটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে না কেন, সে কথা বলা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। ওই মদন বাবু কি বলেছেন অভিষেক বাবুকে নিয়ে, বা ফিরাদ বাবু কি বলেছেন, এই নিয়ে চর্চা হচ্ছে। আমাদের রাজ্যে প্রায় 8,500 স্কুল বন্ধ হতে চলেছে, সেই নিয়ে কোনো চর্চা হচ্ছে না। হসপিটালে, রাজ্য সরকারি হসপিটালে সেলাইন নাই, তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। মেডিসিন নাই, তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমাদের তিলোত্তমা বোনকে যেভাবে ষড়যন্ত্রের শিকার করে তাকে খুন করলো, সে নিয়ে আর কোনো চর্চা হচ্ছে না। এইগুলো নিয়ে চর্চা হওয়া দরকার, যাতে না চর্চা হয় সেই জন্য মদন বাবুদেরকে ফিট করে হয়তো এই যেন পিসি ভাইপোর একটা লড়াই আছে সেটা দেখানোর চেষ্টা হচ্ছে। এই যে বাড়ি 600-র বেশি অধিবেশনে পেশ করা হয়েছে, এখানে জঙ্গিদের রাজ চালানো একটা বলছে এটা মাদ্রাসামুখী বাজেট,
কারণ রাজ্যপালের ভাষণে মাদ্রাসা আরো 6,000 নতুন করে বাড়ানো হবে সেই প্রসঙ্গ উত্থাপন করতে, শুধু ওটাই একমাত্র পজিটিভ রয়েছে, আর বাকিটাতে কিছু নেই। দেখুন, ইতিপূর্বে মমতা ব্যানার্জি সরকার বলেছিলেন বা মমতা ব্যানার্জি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো। 10,000 মাদ্রাসার মধ্যে কটা দিয়েছে দেখুন, দিয়া তো দূরের কথা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত শিক্ষক শিক্ষাকর্মী যে 614টা সিনিয়র টাইপ আই মাদ্রাসা যেগুলো আছেন সরকারি মাদ্রাসা, তাতে 10,000 শূন্য পদ হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র সামনে 2026 ভোট আসছে, মুসলমানদেরকে বোকা বানিয়ে ভোট দেওয়ার কথা বলছে। আর এইটাকে কাজে লাগিয়ে শুভেন্দু বাবুরা হিন্দু ভোটকে একত্রিত করার জন্য আবার দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু শুভেন্দু বাবুর সাথে এটা বলা দরকার ছিল, রাজ্যে যে 12-13টা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হয়েছে সেখানে যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই সেটা আগে সেটা শিক্ষক দেওয়া দরকার। এটা শুভেন্দু বাবু লিডার অফ অপোজিশন হিসাবে তার কাছ থেকে আশা করা যায়, কিন্তু তিনি তো আর একটা সমাজের মানুষের ভোট চান না, তিনি শুধু হিন্দু ভোটের প্রয়োজন আছে সেই জন্য শুধু কথা বলছেন। সাথে সাথে উনি মাদ্রাসার কথা বলছেন, আনএডেড মাদ্রাসায় আপনার আনএডেড মাদ্রাসা থেকে শুরু করে এমএসকে এসএসকে থেকে শুরু করে 614টি যে মাদ্রাসা আছে, বিজ্ঞানসম্মত ভাবে যে ক্রাইটেরিয়া করার দরকার, যে ইকুইপমেন্ট গুলো দেওয়া দরকার, পরিকাঠামো যেটা করার দরকার সেটা করতে ব্যর্থ হয়েছে। কিন্তু বড় বড় ভাষণ দিচ্ছে রাজ্য সরকার, আর সেটাকে কাজে লাগিয়ে শুভেন্দু বাবু তার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। একটা ব্যাপার দেখা যাচ্ছে যে হাইকোর্ট বলছে যে অবৈধ বাড়ি ভাঙতে এবার কেন্দ্র বাহিনী আনা হবে, মানে কেন্দ্র বাহিনী এখন এটাও কাজ হবে, মানে রাজ্য তো আমাদের ভালো। দেখুন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভালো বলছে, কিন্তু আমাদের পুলিশকে দিয়ে কাজে লাগাতে চায় না। তো ব্যাপারটা আপনাদের আমি বলি, ব্যাপারটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। পুলিশকে সবসময় সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের পুলিশ কি পারবে না? আমাদের পুলিশকে যদি ছেড়ে দেয়, অবৈধ এই বাড়িগুলো তুলতে দেবে না, ভাঙা তো দূরের কথা, তো বাড়ি তৈরি হলে তারপরে তো ভাঙবে। কিন্তু আমাদের এই পুলিশকে সেটা কাজে লাগাতে চায় না, ফলে কোর্ট বাধ্য হয়ে সেন্ট্রাল ফোর্সকে ডাকছে। আচ্ছা, বাংলাদেশের এই যে পরিস্থিতি, আমার নতুন করে একটা ধারণা পাচ্ছি, দেখা যাচ্ছে জলকামান ছোড়াচ্ছে আন্দোলনকারী রয়েছে, কি হচ্ছে বলতে বাংলাদেশে? দেখুন, বাংলাদেশে এটা আন্তর্জাতিক ইস্যু। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, তারা বলবেন। আমি শুধু এতটুকুই বলতে পারি, একজন বাঙালি হিসাবে বাঙালি ভাইদের ওখানে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে, আমি আশা করব দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক। নির্বাচন হলে একটা দায়িত্বশীল সরকার গড়ে উঠবে, তাহলে এই ধরনের যে অস্থিরতা আশা করছি সেটা অনেক প্রশমিত হবে। আচ্ছা, আসন্ন বিধানসভা নির্বাচন আর বাকি হচ্ছে মোটামুটি আর একটা বছর, আপনারা বারবার জোটের পক্ষে হয়ে পড়েছেন, মানে যেটা সংযুক্ত মোর্চার জোট, এবারে কি একই জিনিস অব্যাহত থাকবে নাকি না কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে আপনাদের খারাপ লাগছে শুরু করে? দেখুন, আমরা বিজেপি তৃণমূলকে হারানোর জন্য আমরা একটা জোট তৈরি করার প্রচেষ্টায় আছি, চেষ্টা আমরাও চালাচ্ছি। সেই জোটে যারা যারা আসতে চাইবেন তাদেরকে আমরা স্বাগত জানাবো, বা অন্য কেউ যদি প্রচেষ্টা চালায় বিজেপি তৃণমূলকে সত্যিকার অর্থে হারাতে হবে, তারা আহ্বান করলে তাদের কাছে যাব, প্রয়োজনে অনেক স্যাক্রিফাইস করে নেবো বিজেপি তৃণমূলকে হারানোর জন্য রাজ্য থেকে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি সর্বেসর্বা, আমি বাকিগুলোকে সব পরিচালনা করব, সহযোগী দল মনে করে, তাদের ফ্রন্টের মনে করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো জোট হবে না, আমরা বাকিদেরকে নিয়ে জোট করবো। মানে সেটা কি লেফট? না, আমি ওটা পার্টিকুলার কথা বলবো, মানে আরো অনেক দল আছে। দিল্লিতে আমরা দেখলাম যে আসাউদ্দিন ওয়াইসি দুটো মাত্র টুইট দিয়েছিল, এবং সেক্ষেত্রে বিজেপি একেবারে সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠনের একেবারে প্রক্রিয়া করেছে। এক্ষেত্রে আপনি কি বিজেপির সুবিধা করিয়ে দেওয়ার জন্য এই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন? এ ধরনের তৃণমূলের কথা, তৃণমূল টাইপের কোশ্চেন করবেন না আপনি। মিডিয়া, আপনি স্বতন্ত্রতা বজায় রেখে কোশ্চেন করুন। 12টা কোশ্চেন হচ্ছে আপনার, 12টা সিট হচ্ছে কংগ্রেস আর আম আদমি পার্টির কাটাকাটিতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা কি এনজিও নাকি যে আসাদ সাহেব ছেড়ে দেবে, কংগ্রেস ছেড়ে দেবে, আপ পার্টি ছেড়ে দেবে? এটা কেউ এনজিও নয়। সবাই রাজনৈতিক লড়াই করার অধিকার আছে, লড়াই করবে। যদি তৃণমূল ভয় পায় তাহলে তা এখানে যারা আছে, আরো যারা রাজনৈতিক দল আছে তাদেরকে সিটগুলো ভাগ করে দিয়ে দিক। বলছি, গতকালকে নারকেলডাঙ্গায় রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনি গেছিলেন, সরাসরি অভিযোগ উঠছে তিনি নাকি 45,000 টাকা গেঞ্জি পরে গেছিলেন। তো অসুবিধা কি আছে? এটা নাও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় চর্চা, অসুবিধা কি আছে? উনি 1 লাখ 1.5 লাখ টাকা মাইনের চাকরি করেন, সাম্মানিক ভাতা পান, ওনার পরিবারের ইনকাম আছে, এটা নিয়ে চর্চা করা অনুচিত। বলা দরকার যে পশ্চিমবাংলার আপনার কলকাতা কর্পোরেশনের যিনি সর্বোচ্চ জনপ্রতিনিধি, তিনি কেন বারবার তার এই এলাকায় এই ধরনের আগুন লেগে যাচ্ছে সেটা না লাগে, তার জন্য যে সমস্ত
পরিস্থিতি বা পরিকাঠামো করা দরকার সেটা কেন করতে পারছে না? এই প্রশ্ন করা দরকার ফিরহাদ হাকিম সাহেবকে, যে অল্প বৃষ্টিতেই কলকাতা কেন ডুবে যাচ্ছে, এই প্রশ্ন করা দরকার। তার জুতোর সাইজ কত, জুতোর দাম কত, চশমা সাইজ কত, ওইটা আমাদের এক্টারের মধ্যে আমার মনে হয় পড়ে না, আমি ও নিয়ে চর্চাও করবো না। মানে এইটাই, মানে কারা ছড়াচ্ছে বলুন তো? সোশ্যাল মিডিয়াতে কুম্ভনীয় দেখেছি একটা অংশ ছড়াচ্ছে, যে যারা জঘন্য খারাপ কাজ করছে যারা ছড়াচ্ছে। কারণ আমি জোর গলায় বলছি, যারা এই কুম্ভ বা এই সমস্ত কারো লাইফ স্টাইল নিয়ে চর্চা করছে, আমি তাদেরকে ধিক্কার নিন্দা জানাই। এটা কারা করছে কাজ? যারাই করছে চরম ভুল কাজ করছে। যারা করছেন তাদেরকে আমি সতর্ক করতে চাই, তাদেরকে আমি বলতে চাই, দেখুন আপনি আস্তিক হতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন, আপনি হিন্দু ধর্মের হতে পারেন, আপনি মুসলিম ধর্মের হতে পারেন, যার যে ধর্মে যে প্র্যাকটিস যেটা করতে পারে, কিন্তু কুম্ভে যে দুর্ঘটনা ঘটেছে, যারা মারা গিয়েছে তাদেরকে নিয়ে খিল্লি করার অধিকার আপনাদের নাই। এটা ভুল হচ্ছে আপনাদের। আপনি ওখানে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সমালোচনা আলোচনা করুন, যোগী প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করুন, তার কাছ থেকে জবাবদিহি করুন, কিন্তু তা না করে আপনি তার থেকে বেশি হিন্দু ধর্মে যারা ধর্মে বিশ্বাসী, তাদের বিশ্বাসকে নিয়ে যারা খিল্লি করছে, এটা বন্ধ হওয়া দরকার। মানে এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মতদর্শের? হ্যাঁ, মতদর্শন না, কি চাংড়া মানুষজন করছে। জায়গাটা কারা, মানে লেফট নাকি? না, আমি ওটা অনেকেই করছে, বিজেপি সেজে যারা বসে আছে তারাও করছে, যারা তৃণমূল আছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে করছে, যেই বা করছে আমি এটাকে পছন্দ করি না। কারণ এটা মাথায় রাখা দরকার, যেমন নাস্তিকরা ভারতবর্ষে মাথা তুলে বাঁচবে, আস্তিকরা মাথা তুলে বাঁচবে, সে যে ধর্মেরই হতে পারে না কেন। কিন্তু ধর্মীয় উৎসবকে দুর্ঘটনা করছে, সেটাকে নিয়ে যারা খিল্লি করছে, তাদেরকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।